আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি নেই বাংলাদেশে। যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সাথে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। সেনাবাহিনীর উপর আঙুল ওঠায় এবার মুখ খুলেছেন তিনি। বলেন, প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন ভয়ঙ্কর খেলা দেখিয়েছে, যেখানে সেনা প্রধান সহ অনেকে কিন্তু ফেঁসে যাচ্ছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, স্কিপ না করে। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। রাজনীতিতে এখন আলোচ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে, এমন একটি ধোঁয়া তোলা হয়েছে বা প্রচার করা হচ্ছে। এটি কে বলেছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে এটা পরিষ্কার না। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যকে কেন্দ্র করেই এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। তারপর পরই হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দেয়, সেখানে বলেছে যে আওয়ামী লীগকে মানে রিফাইন করা হচ্ছে, অর্থাৎ পুনর্গঠন করা হচ্ছে এবং পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং তাদেরকে আসন সমঝোতার ভাগাভাগির একটি প্রস্তাব দেয়, কিন্তু সেটা প্রত্যাখ্যান করে চলে এসছে। এমন একটি কথা বলার পর এটি রাজনীতির অঙ্গনে তোলপাড় হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ কী বলছে? আওয়ামী লীগের কোনো বক্তব্য কি জানা গেছে? না দর্শক, জানা যায়নি। তবে ডয়েচে ভেলে একটা অডিও বার্তা প্রচার করেছে মোহাম্মদ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ, সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হিসেবে পরিচিত। তার একটি বক্তব্য প্রচার করেছে। দর্শক, আমরা তার এই বক্তব্যটা একটু শুনি। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি নেই বাংলাদেশে। যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। দর্শক শুনলেন যে আওয়ামী লীগ যে অবস্থায় থাকুক না কেন, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে শেখ হাসিনাই তাদের নেত্রী এবং শেখ হাসিনার নেতৃত্ব পরিবর্তন হবে না। ইতিমধ্যে কয়েকজনের নাম এসছে, সাবের হোসেন চৌধুরী, সেলিনা হায়াত আইভি, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, এমনকি সোহেল তাজের নামও এসছে ঘুরে ফিরে, যে তাদেরকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত করাতে চায়। কারা করাতে চায়? ভারত। কারা করাতে চায়? পশ্চিমা দেশ এবং সেনাবাহিনীর একটি অংশ, যাতে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়। কিন্তু একেবারে পুরোপুরি নাকচ করে দিয়েছে। শুধু তাই না, মোহাম্মদ আরাফাত বলছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু পক্ষপাত দুষ্ট, ফলে তার অধীনে নির্বাচনে যাবে না। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার শক্তি কারোর নাই, কেননা আওয়ামী লীগ এই দেশ জন্ম দিয়েছে। যে দল একটা দেশ জন্ম দেয় তারা কোনোদিন নিষিদ্ধ হতে পারে না। যাক, এই কথাগুলো বলছে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে। ফলে যেই পুনর্গঠনের কথা বলা হচ্ছে, যে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এবং যারা, যেটা রুহুল কবির রিজভী বলেছেন, যারা কোনো গণহত্যার সাথে জড়িত না, লুটপাটের সাথে জড়িত না, তারা যদি আওয়ামী লীগের রাজনীতি করতে চান করতে পারে, সেক্ষেত্রে বিএনপির কোনো বাধা নেই। তো এই কথা বলছেন সত্য, কিন্তু মোহাম্মদ আরাফাত কিন্তু এটা পুরোটা নাকচ করছেন। বলছেন যে না, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই চলবে। দেখা যাক পরবর্তীতে এটা কি মোহাম্মদ আরাফাতের ব্যক্তিগত বক্তব্য, নাকি বিষয়টা এড়িয়ে গেলেন যারা মধ্যস্থতা করছে আওয়ামী লীগের পক্ষে, নাকি তাদের কাছে অন্য কোনো বার্তা আছে। বিষয়টা নিয়ে নিশ্চয়ই আরও কিছুদিন আলোচনা পর্যালোচনা হবে এবং তারপরেই
প্রকৃত চিত্রটা কি সেটা বোঝা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। কিছু সময় লাগবে, আমার ধারণা যে আমরা সবাই মিলে কাজ করলে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। আগামী 24 ঘন্টায় দেশের পরিস্থিতি শান্ত হবে বলে হুঙ্কার ছেড়েছেন সেনাপ্রধান। জানিয়েছেন সেনাবাহিনীর নামে যে অপপ্রচার চলছে তা দমন করতে কয়েক ঘন্টায় যথেষ্ট। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে দেশ যে বিপদে পড়বে কয়েকদিন আগেই জানিয়েছিল সেনাপ্রধান। এবার সেনাবাহিনীর সাথে সরাসরি যে যুদ্ধ ঘোষণা করেছে নতুন রাজনৈতিক দল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কি হচ্ছে ভবিষ্যতে, এরই মধ্যে দৃশ্যমান সেনাবাহিনী। বাংলাদেশের চলমান সংকটে সেনাবাহিনীর যে ভূমিকা প্রথম থেকেই নিয়েছিল তা প্রশংসার দাবিদার। 5 আগস্ট শেখ হাসিনার সাথে সেনাপ্রধানের দর কষাকষি, এমনকি অভ্যুত্থানে জনগণের পাশে থেকে একমাত্র অসম্ভবকে সম্ভব করেছে সেনাবাহিনী। একমাত্র সেনাবাহিনীর ভূমিকার কারণে সাধারণ মানুষ রাজপথে নামার সাহস দেখিয়েছে। এমন অবস্থায় নিজেদের স্বার্থে সেনাবাহিনীর সুনাম যারা ক্ষুণ্ণ করছে তাদের ছাড় নয়। এরই মধ্যে রাজপথে তল্লাশি থেকে শুরু করে টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী না থাকলে দেশে গৃহযুদ্ধ হতো বলে অনেকে স্বীকারও করেছেন। শেখ হাসিনার পালায়ন থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একমাত্র সেনাবাহিনীকে প্রাধান্য দিয়েছে জনগণ। পুলিশ, আনসার, র্যাবের ভূমিকা যখন প্রশ্নবিদ্ধ, ঠিক এমন সময় হাল ধরেছে সেনাবাহিনী। এমন অবস্থায় সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। আওয়ামী লীগের নেতা এবং সর্বশেষ তথ্যমন্ত্রী জনাব মোহাম্মদ আরাফাত একটা চ্যানেলের সাথে, একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন, ডয়েচে ভেলে বাংলা। সেখানে তিনি আওয়ামী লীগের আগামী নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে একটা কথা বলেছেন। আমি সেটা নিয়ে মূলত আলোচনা করতে চাই। এবং অ্যাপারেন্টলি তিনি বলছেন, আমাদের অবশ্যই একটু মনে রাখা দরকার, রাজনীতিবিদদের সব কথা খুব সিরিয়াসলি নিতে হবে না, কিন্তু তিনি অ্যাপারেন্টলি বলছেন যে ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। আমি দীর্ঘদিন থেকে আমার ব্যক্তিগত পর্যায়ে এই কথাটা বলতাম যে আওয়ামী লীগ আসলেই নির্বাচনে আসবে না, এবং না আসাটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। কেন আমি মনে করি সে প্রসঙ্গে আসবো, কিন্তু তার এই ইন্টারভিউতে কিছু কথা বলেছেন, যেহেতু কথাগুলো শুনতেই হলো তাই কয়েকটা মন্তব্য। যে রিফাইন্ড আওয়ামী লীগের আলাপ আসছে সেটাকে উনি নাকচ করেছেন। যে উনি এভাবে বলছেন যে বাংলাদেশের টপ থেকে একেবারে গ্রাসরুট পর্যন্ত যত আওয়ামী লীগের লোকজন আছে তাদের 99.99% মানে 0.01% একটু বাইরে রেখেছিলেন। পরে মনে হলো কাজটা ঠিক হয়নি, উনি এটাকে 100% বলে ফেললেন। না, 100%ই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা নিয়ে নাকি বসে আছেন। সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগ অন্য কারো নেতৃত্বে এটা হতে দেবেন না, তারা মানে হবে না, সবাই শেখ হাসিনা ছাড়া আর কাউকে নেতা হিসাবে মেনে নেবেন না। আমি গতকালই এই কথাটা বলেছি। আসলে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ পরিবারের হাতছাড়া হতে শেখ হাসিনা আসলে দেবেন, এবং তার সাম্প্রতিক যত উল্টো পাল্টা কথা আমাদের কাছে মনে হবে উনি বলছেন, সেগুলো আসলে উনি মূলত ওনার নেতৃত্বটাকে ধরে রাখার চেষ্টাতেই করছেন, আমি এটা মোটামুটি নিশ্চিত। এটা বলেছেন, এর বাইরে বিচারের কথা বলেছেন, তাদের কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নাম বলেছেন কিছু, তাদের বিচারের কথা। বাংলাদেশে জুলাই আগস্টে, এমনকি 5 আগস্টের পরও যা যা ঘটেছে তার দায়ভার আসলে একমাত্র আওয়ামী লীগের, এবং জনাব আরাফাতদের মতো মানুষদের দায় হয়তো আরও অনেক বেশি, কারণ শেষ মুহূর্তে তিনি আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হার্ট, মানে একেবারে যে কোর, যে কমিটি, কোর ব্যক্তিবর্গ ছিলেন, তার মধ্যে তিনিও ছিলেন বলে আমরা ধারণা করতে পারি। তিনি জনাব সাজিব ওয়াজেদ জয়ের বন্ধু, এবং পরবর্তীতে তাকেই আমরা সামনে প্রচুর দেখেছি, এবং সরকারের বয়ানকে ডিফেন্ড করতে দেখেছি নানাভাবে তাদেরকে ড্রাগ করা হয়েছে। আই থিঙ্ক ইউ ক্যান রিমেম্বার। যাই হোক, সেই জনাব আরাফাত বলছেন তারা ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচনে যাবেন না। এটা যাবেন না কারণ কি? কারণ তারা মনে করেন না ডক্টর ইউনূসের অধীনে কোনো লেভেল প্লেইং ফিল্ড, উনি গ্রাউন্ড শব্দটা বলছেন, গ্রাউন্ড থাকবে না। ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগের প্রতি অত্যন্ত নেগেটিভ, তাদের প্রতি নেগেটিভ আচরণ করছে। আমরা একটু যদি বলিও, আসলে ডক্টর ইউনূস আওয়ামী লীগের প্রতি অতি উদার আচরণ করছেন, সত্যিই উদার আচরণ করছেন। বহু ক্ষেত্রেই উদার আচরণ করা হয়েছে আমাদের দেশের, শুধু ডক্টর ইউনূসের সরকার না, আমাদের অ্যাজ এ হোল বাংলাদেশে সোফার মোটা দাগে খুবই আইনি পথেই তাদেরকে ডিল করার চেষ্টা করা হয়েছে, এবং বহু ক্ষেত্রে আমরা মনে করি, আমরা বলতে পারি যে ভয়ঙ্কর সব ক্রিমিনালও
সেই অর্থে এখনও আইনের আওতায় আসেনি। যাই হোক, তাদের দাবি হচ্ছে এটা এবং সেটার অধীনে, এবং সে কেন এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই, উনি বলছেন গত 15 বছর তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অনেকে নির্বাচন করবে না, এখন কেন নেই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন, মানে হাস্যকর। আরেকটা কথা একটু বলে তারপর আমরা মূল আলোচনায় যাই। বরাবরের মতো তিনি এর মধ্যে তিনি অনেক সময় কথা বলছেন এবং বরাবরের মতো তিনি তার ফেস দেখাননি। মানে আমি ঠিক বুঝি না, একটা রুমের মধ্যে বসে থাকলে ভিডিও কলে কি বোঝা যাবে আসলে? লোকেশন বোঝার তো কোনো স্কোপের কিছু নাই। আপনি যখন অডিও কলে কথা বলেন, আপনি ভিডিও কথা বলতে সমস্যা কোথায়? শেখ হাসিনাও তাই করেন। এটা নিয়ে আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই মানুষগুলো যখন ক্ষমতায় ছিলেন তাদের চেহারার একটা জৌলুস, অকল্পনীয় রকম দাম্ভিক একটা জৌলুস দেখা যেত, একটা অরা দেখা যেত। সেই অরাটা নিশ্চয়ই নেই, থাকতে পারে না আসলে, নো ওয়ে। সেই জিনিসটাই তারা মানুষকে দেখতে দিতে চান না। সুতরাং তাদের এই অডিও কলে কথা বলার ইন্টারপ্রিটেশন আমার কাছে এটা, এবং শেখ হাসিনার ক্ষেত্রেও তাই, যে শেখ হাসিনাকে দেখতে মানে অনেকে বলতেন যে উনি দিনে দিনে ইয়াং হয়ে পড়ছেন। শেখ হাসিনাকে এখন আমরা নিশ্চিতভাবে আমরা বৃদ্ধ নানি দাদিদের যেমন দেখতাম ঠিক তেমন দেখা যাচ্ছে, তাকে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। তাই তিনি চেহারা দেখান না। না হয় একটা রুমের মধ্যে একটা ভিডিও কলে আসতে সমস্যা কোথায়? ভিডিওর কমিউনিকেশন ইজ মাচ বেটার। তার মানে যে বেটার কমিউনিকেশন, তার চেহারা, তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর মধ্যে যে পরাজিত ওর চেহারা আছে এটা ওনারা দেখতে দিতে চান না। সুতরাং যতদিন তারা এটা করবে ততদিন আমরা এটা এভাবেই পড়বো। যাই হোক, যেটা বলছিলাম আসলে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের সরকারের অধীনে না, আগামী নির্বাচনটাতেই আওয়ামী লীগ পার্টিসিপেট করবে না, এটা আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। যদি না তাদের পক্ষের কোনো একটা সরকার যেটা তাদেরকে ক্ষমতায় আনার মতো আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, সেরকম যদি কোনো সরকার না, তারা নির্বাচনে আসবে না, এবং না আসাটাই বুদ্ধিমানের কাজ। যদি এমন হতো যে একটা তাদের যে খোয়াব আছে যে একটা ডক্টর ইউনূস সরকারকে সরিয়ে তাদের পক্ষে কোনো একটা 1-11 টাইপ কিছু, মানে বেসামরিক মুখোশেষ সামরিক শাসন বা সরাসরি সামরিক শাসন এসে একটা ম্যানিপুলেটেড ইলেকশন করে তাদেরকে আবার ক্ষমতায় বসাবে, সেটা হলে তারা আসবে। এর বাইরে কেউ না। ইভেন ডক্টর ইউনূস সরে গিয়ে যদি ডিফারেন্ট কোনো জেনুইন একটা কেয়ারটেকার বা একটা জেনুইন নিউট্রাল সরকার আসে, তার অধীনেও তারা নির্বাচন করবে না। কেন? আওয়ামী লীগের এখনও মোটা দাগে 20%-এর মতো ভোট আছে বলে আমি মনে করি। অঙ্কটা ছোট না, বেশ বড়। ইভেন 15%ও যদি হয়, স্টিল ইটস এ ভেরি হিউজ নাম্বার। এখন সমস্যাটা হচ্ছে আমরা তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটের কথা বলছি না, যদিও জামায়াত বলছে, জামায়াত তার নিজের হিসেবে বলছে, এবং সেই হিসেবে যদি এটা সঠিক হয়, এখানে একটু বলে রাখি যে জামায়াত নিজেও আমাদের এক্সিস্টিং যে সিস্টেম আমরা এফপিটিপি বলি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এই যে সিস্টেম, যিনি এক ভোটও বেশি পেয়ে যাবেন কারো কাছ থেকে তিনি জিতে যাবেন, এই সিস্টেমে জামায়াতও খুব ভালো করবে না বলেই তারা হয়তো ভাবছে, ধরুন আমরা গ্রসলি যদি বলি তারা 10% ভোট পাবেন, আমি জানি না, অনেকে হয়তো কয়েক গুণ পাবেন ভাবছেন, তো তাতে হয়তো তারা সিটের হিসাবে হাতে গোনা 2, 3, 4, 5টা সিট পেতে পারেন, 8-10টা পেতে পারেন, 15টা পেতে পারেন। কিন্তু 10% ভোট যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, সেক্ষেত্রে 30টা সিট পেয়ে যান। 15টাও যদি ধরি এমনি পেতেন, দ্বিগুণ পাচ্ছেন। ঠিক একইভাবে আওয়ামী লীগের যদি 20% হয়, তাহলে তাদের সিটের সংখ্যা হয় 60। আর যদি 15% ভোট তারা পান, তাতেও 45 সিট তারা পেতে পারেন। কিন্তু আমরা তো ওই ভোটে যাচ্ছি না। এখন ওই ভোটে যেহেতু যাচ্ছি না, এই ভোটে কারণ না যাওয়ার কারণ এই না যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, এটা ভিন্ন কারণ, এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। এটা আনস্টেবল সরকার তৈরি করবে। যাই হোক, তো আওয়ামী লীগ এই 20% ভোট যদি পায়ও, তার সিটের সংখ্যা খুব কম হবে, 8, 10, 15, 20 এই পর্যন্তই যাবে সর্বোচ্চ। তাও যাবে কিনা সন্দেহ আছে। যদি এখানে একটা যদি আছে, যদি তারা ভোট করার মতো লোকজন পায়, কারণ ভোটার থাকলেই তো হয় না, সেই ভোটারকে অর্গানাইজ করে ভোটে নিয়ে আসার ব্যাপার আছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, এই ভোট অর্গানাইজ করে আনার মতো লোকজন কি মাঠে আসবে? কোনোভাবে আসবে? পালিয়েই আছে সব। আওয়ামী লীগের দ্বিতীয় তৃতীয় টিয়ারের নেতারাও সব ভারতে পালিয়ে আছে। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল, এটা নিয়ে আলাপ করেছে এখানে। অন্তত 1000 নেতা, জেলা এবং উপজেলা পর্যায়ের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই লেভেলের লোকজন, মানে একেবারে উপরের দিকের এক্স এমপি 70-80 জন এরকম। তো প্রার্থী কি কাউকে পাওয়া যাবে? ফেরারি লোকজনকে নির্বাচনে প্রার্থী হতে দেওয়া যাবে না, কারণ আপনি স্টেটকে যখন মানেন না, আপনি হতে পারেন না। এরকম প্রপোজাল আমরা আমাদের কমিশন থেকে দিয়েছি, অ্যান্ড উই হোপ যে এটা অ্যাকসেপ্টেড হবে। আসুন, এসে আদালতে যান, দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, তারপর সেখান থেকে নির্বাচন করুন। আদালত থেকে নির্বাচন করার পারমিশন থাকবে। তিনি কনভিক্টেড হওয়ার আগ পর্যন্ত, তার বিরুদ্ধে রায় হওয়ার আগ পর্যন্ত পারবেন না, সো আদালতে গিয়ে করুন। কিন্তু সেটা তো করছেন না। তাহলে ভোট করতে আসবে কে? আওয়ামী লীগের ন্যূনতম নামগন্ধ আছে এমন মানুষ কি বাংলাদেশে এসে নির্বাচন করতে যাবে? দেশেই আসবে না। কারণ খুব স্বাভাবিক, যে পরিমাণ লুটপাট তারা করেছেন, এটা বাইরে রক্ষা করেও তার কয়েক জেনারেশন দেশের বাইরে দুর্দান্ত রাজকীয় জীবনযাপন করতে পারেন, টাকা পাচার টাচার করে অনেক আগে বসেছে। আমরা ব্যক্তিগতভাবে অনেককে চিনি, পরিবারকে কত আগে, এখন না 5-7 বছর আগেই পাঠিয়ে দিয়ে রেখেছেন সুযোগে নিজে পালিয়ে যাবেন বলে, এবং পালিয়ে গেছেন, আমাদের পরিচিত মানুষজনের মধ্যেই আছে। তাহলে ওইটা অর্গানাইজ করে আনার মতো ক্যান্ডিডেটও পাওয়া যাবে না। তো তাহলে ভোট করতে গিয়ে যে 15-20 সিট পাওয়ার একটা টেকনিক্যাল বা কাগুজে সম্ভাবনা দেখা যায়, তাত্ত্বিক সম্ভাবনা দেখা যায়, সেটা তারা আসলে পাবে না। তাহলে কাকে প্রার্থী দেবে? যাদেরকে প্রার্থী দেবে
যে কজন জেলে আছে থাকতে পারে, সালমান এফ রহমান, আনিসুল হক এরা প্রার্থী হলেও হতে পারেন, কিন্তু তাদের হয়ে মাঠে কারা থাকবেন, তাদের ভোট কারা করবেন? তাহলে শুধু প্রার্থী না, তাদের হয়ে যে কর্মীরা, বিভিন্ন পর্যায়ের কর্মীরা মাঠে থাকবেন, তারা কি মাঠে নামবেন আওয়ামী লীগের হয়ে? তাদের সে সাহস আছে? সাহস বলতে আমি বোঝাচ্ছি না তাদেরকে লোকজন হামলা করবে ধরবে, সেটাও বলছি না। লিস্ট তাদের এথিক্যাল কোনো রকম গ্রাউন্ড থাকবে না, কারণ তারা কি করেছেন তারা জানেন। তারা যদি এখন চুপচাপ দেশে টিকে থাকতে পারেন সেটাই তাদের কাছে অনেক কিছু। তাহলে যাবতীয় প্রসেসের মধ্য দিয়ে একটা ভোট করিয়ে আওয়ামী লীগ ৫-৭টা সিট পাওয়া বা 10টা সিট পাওয়া কঠিন হয়ে পড়বে তাদের জন্য। সুতরাং একটা তারা যতই ডক্টর ইউনূসের সরকারকে নিরপেক্ষ না বলুক, মানুষ তো দেখবে ভোট কেমন হয়েছে। সো মানুষ দেখবে একটা নিরপেক্ষ ভোটে আওয়ামী লীগ 8-10 সিট পেয়েছে, 5 সিট পেয়েছে, বাড়িয়েও যদি বলে 15 সিট পেয়েছে, 20 সিট পেয়েছে। এটাই আওয়ামী লীগের এক ধরনের কবর রচিত হবে রাজনীতির। এই জায়গায় আওয়ামী লীগ যাওয়ার কথা না। তবে একটা কারণে আওয়ামী লীগ আবার যাবে কিনা হয়তো ভাবতে পারে, তারা যদি কিছু প্রার্থী দিতে পারে। আবারও বলছি, এসব শর্ত হচ্ছে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় এবং নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হয়। সেটা হচ্ছে তারা নির্বাচনের মাঠে নেমে তারা চাইবে নানা জায়গায় কেওস হোক তাদেরকে নিয়ে। এই কেওসগুলোকে তারা চেষ্টা করবে গ্লোবালি সেল করতে। সেটার একটা সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাটা খুবই ক্ষীণ বলে আমি মনে করি। তাদের জায়গা থেকে খুবই ব্রিলিয়ান্ট ডিসিশন হচ্ছে নির্বাচনে না যাওয়া। খুব স্বাভাবিকভাবে তারা এগুলো বলতে পারে। ডক্টর ইউনূসের সরকার তাদের প্রতি যেগুলো জনাব আরাফাত বলছেন, ভেরি কোয়ার্সিভ। এই কোয়ার্সিভ একটা সরকার যেটা লেভেল প্লেইং, তার ভাষায় গ্রাউন্ড তৈরি করবে না, তার গ্রাউন্ডে বা ফিল্ডে আমরা খেলতে যাব না, এটা করে তারা দূরে থাকতে পারলো এবং তাদের মান-ইজ্জত বাঁচলো কিছুটা। খোয়াব দেখতে পারেন তারা, এটাকে খোয়াব বলছি কারণ এটা আসলে ডেমোক্রেটের সঙ্গে বলার জন্যই বলছি। 5 বছর পর এই নির্বাচনের পরের নির্বাচনের দিকে গিয়ে জনগণের ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে কি না, যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের প্রচুর সমালোচনার মধ্যে তাদের কথা আবার কেউ নতুন করে স্মরণ করে আপাই ভালো ছিল ধরনের কথা কেউ বলে কি না, তারা সেই খোয়াব দেখতে পারেন। যদি আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, আমরা আমাদের এই মাঠে এমন রাজনীতি তৈরি করতে পারবো, যে কারণে আমি এনসিপির প্রতি খুবই আশা রাখতে চাই যে তারা এমন বিকল্প হয়ে উঠবেন, আপার এবং তার বংশ, তার ভবিষ্যৎ, তার দলের অন্য কেউ বাংলাদেশ আর কখনো গ্রাউন্ড পাবে না। ফলে তাদের সেটাও ধ্বংস হতে পারে, কিন্তু তারা সেই লাইনে চিন্তা করছেন। সো সার্বিক বিবেচনায় আমি যেটা বললাম, তারা সেভাবে ভাবছেনই, অলরেডি দেখলাম। নির্বাচনে না আসাই তাদের জন্য সবচেয়ে বুদ্ধিমান। 1971 সালের মহান 26শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক যুগ সন্ধিক্ষণ। একটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে 1971 সনের 26শে মার্চ যে দিবসটি আমরা ঘোষণা করেছিলাম, তার ঠিক 1 বছর পর এই দিবসটির যে তাৎপর্য, এই দিবসটির যে ঔদার্য, এটির যে মহত্ব, এটির যে শ্রেষ্ঠত্ব, এটি 7.5 কোটি বাঙালি 1972 সনে হাড়ে হাড়ে টের পেয়েছিল, হৃদয় দিয়ে, মন দিয়ে, মস্তিষ্ক দিয়ে। সেই ঘটনার পর বহু সময় গিয়েছে, বহু কাল গিয়েছে। আমাদের এই জাতীয় দিবসটিকে আমরা বর্ণাঢ্য করার জন্য, উৎসবমুখর করার জন্য এবং এটিকে অমর এবং অক্ষয় করার জন্য রাষ্ট্রের যত প্রোটোকল রয়েছে, সেনাবাহিনীর যত প্রোটোকল রয়েছে, জনগণের যত আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছুকে একত্র করে এই দিবসটিকে আমরা জাতির আত্মপরিচয়ের একটি উপলক্ষ হিসেবে ব্যবহার করি। প্রায় এমন কোনো দেশ নেই যাদের স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতা দিবস নেই। আবার স্বাধীনতা দিবসে তারা যে কুচকাওয়াজ করে, তারা যে অনুষ্ঠান করে, তারা যে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে মাধুর্য জাতির সামনে প্রদর্শন করে, এটি মোরলেস সামরিক দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে একরকম, কিন্তু সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে এটি এক এক দেশে এক এক রকম ভাবে প্রতিপালিত হয়। আমাদের দেশে 26শে মার্চকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, র্যাব থেকে শুরু করে যত অস্ত্রধারী বাহিনী রয়েছে, তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এবং এই দিবসটিকে উদযাপন করার জন্য সারাটি বছর ধরে তারা প্র্যাকটিস করতে থাকে। দ্বিতীয়ত, 26শে মার্চকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশের, তারা এই দিবসটিতে কেউ স্পোর্টস করবে, কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ ইতিহাস পর্যালোচনা করবে, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে এবং গভীর রাত অবধি সে 73-74 থেকে শুরু করে 83-84, 93-94, 2003-04, ঠিক এভাবে যখনই আমি আমার জীবনের স্মৃতির রোমন্থন করি, তখন একদিকে যেমন প্যারেড স্কোয়ারে আমি
সেনাবাহিনীর যে দৃশ্য দেখি ওটা টেলিভিশনে দেখি, আবার স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে দেখি, সাহিত্য সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাই মিলিয়ে, মানে এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি অতি উত্তম নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকর গুজার করার জন্য পুরো বাঙালি জাতি 7.5 কোটি থেকে আজকের এই দিনে এসে 18 কোটিতে আল্লাহর দয়ায় আমরা রূপান্তরিত হয়েছি, বর্ধিত হয়েছি। 18 কোটি মানুষের 18 কোটি মানুষের মন রয়েছে, মস্তিষ্ক রয়েছে, 36 কোটি হাত রয়েছে, 36 কোটি পা রয়েছে, যা কিনা সারা বিশ্বের মানচিত্রে যে সকল শক্তিশালী জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে বাঙালিকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করেছে। বাঙালির বর্তমান দুরবস্থা নিয়ে অনেকে হতাশ হন, অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বাঙালির যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, কি সামরিক ক্ষেত্রে, কি বাণিজ্যিক ক্ষেত্রে, কি অর্থনৈতিক ক্ষেত্রে, এইরকম গৌরব পৃথিবীর কোনো দেশ জাতি কালের আমি দেখিনি। কন্টিনিউয়াসলি 2000 বছর ধরে, কন্টিনিউয়াসলি আবার বলছি, যখন আলেকজান্ডার দ্য গ্রেট এই ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন থেকে আজ অবধি, অর্থাৎ এই যে সময়টিকে যদি আপনি ধরেন, তার মধ্যে নবাব সিরাজউদ্দৌলার শাসনামল পর্যন্ত এই বঙ্গভূমি পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল, ফুলে ফলে ফসলে। কিন্তু এত কিছুর পরেও স্বাধীনতা ছিল না। কখনো বাংলা, বিহার, উড়িষ্যার একত্র ছিল, কখনো দিল্লির সরাসরি শাসন ছিল, কখনো বাংলা খণ্ড বিখণ্ড হয়ে 12 ভূঁইয়াদের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু 1971 সনে আমরা একটি স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র পেয়েছিলাম, সেই স্বাধীনতার স্বাদটি আমরা অনুধাবন করি এই 26শে মার্চ তারিখের মাধ্যমে। কিন্তু এই 2025 সনের যে 26শে মার্চ, এই 26শে মার্চ নিয়ে আমার খুব শঙ্কা হচ্ছে। আজকে মার্চের 22 তারিখ আমি এই ভিডিওটি করছি, কিন্তু আমার মনের মধ্যে মনে হচ্ছে যে এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হতে চলেছে। এই 26শে মার্চকে কেন্দ্র করে এখন যে অনৈক্য চলছে, এই 26শে মার্চকে কেন্দ্র করে এখন যে আতঙ্ক চলছে, সারা বাংলাদেশে জনজীবনে যে ফ্রাস্ট্রেশন, দ্য গ্রেট ডিপ্রেশন চলছে, এরকম ঘটনা স্বাধীনতার পরে আর কখনো হয়নি। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী যাকে বলি আমরা, তারা, পুলিশ বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, সবার মনের মধ্যে এক রাশ বেদনা, কষ্ট, না বলা কথা। এই এত বেদনার মধ্যে এমনকি কোনো সঙ্গীতের সুর বাজে না, এত দুঃখ নিয়ে, এত কষ্ট নিয়ে কেউ গান গাইতে পারে না, এমনকি কেউ কাঁদতে পারে না, নির্বাক হয়ে যেতে হয়। যে সেনাবাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করবে, সে সেনাবাহিনীর সেনা প্রধানকে গালাগাল করা হচ্ছে। যে রাজনৈতিক শক্তি এটিকে আপহোল্ড করবে, সেই রাজনৈতিক শক্তিকে এখন নির্বিষ, শক্তিহীন করার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়ে আছে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, সংসদ সদস্যবৃন্দ থাকেন, বিরোধী দলীয় নেতারা থাকেন রাষ্ট্রীয় প্রোটোকলে। এইবারই প্রথম রাষ্ট্রপতি যাবেন কি যাবেন না আমি এখন পর্যন্ত জানি না। প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা শুনছি যে তিনি চীন চলে যাবেন। মূল কারণ হলো এই যে সামরিক কুচকাওয়াজ, এই সামরিক কুচকাওয়াজে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি এই সালাম গ্রহণ করে থাকেন, প্রধানমন্ত্রী মঞ্চে বসে থাকেন, দর্শক সারিতে বা মঞ্চে। তো শেখ হাসিনা নেই, কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। তিনি বসে থাকবেন আর শাহাবুদ্দিন চুপ্পু সামরিক জিপে ঘুরে বেড়াবেন। এই দৃশ্য জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন তারা মেনে নিতে পারছেন না। এর বাইরে যেহেতু মন্ত্রীরা নেই, এমপিরা নেই, স্পিকার নেই, বিচারপতিদের একটা বিরাট অংশ ফ্রাস্ট্রেটেড। ফলে 26শে মার্চে আসলে কি হবে, কেমন হবে এই দিবসটি? এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের যে দুঃখ, কষ্ট, বেদনা, এটা কি 27শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে? 27শে মার্চের পরে এটাকে আরো ব্যাপক আকার ধারণ করবে, নাকি স্বাধীনতার পর থেকে আমরা যেভাবে 26শে মার্চ পালন করে আসছি সেভাবেই এই দিবসটি পালন করব? ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ভালো জানেন।
আল্লাহর কুন ফাইয়া কুনে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীতে প্রলয় হয়ে যায়, তছনছ হয়ে যায়। কাজেই আমি যে সময় ভিডিও করছি সে সময় থেকে 26শে মার্চ অনেক দূরে। দ্বিতীয়ত যে তারিখটি 26শে মার্চ পড়ছে সে তারিখটি শবে কদরের তারিখ, মহান বরকতময় একটি রজনী, ইবাদতের রজনী, বন্দেগীর রজনী। তো সেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।